দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি অনলাইনে যুক্ত হচ্ছেন ব্যাংক বিশ্লেষক জনাব ফারুক মঈনুদ্দিন। জনাব মঈনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস 24 এর এই আয়োজন। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন। সেখানে কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো, শীর্ষ প্রতিষ্ঠানগুলো, সেগুলোর আসলে খেলাপি হওয়ার নানা চিত্র কিন্তু আমরা দেখছিলাম। আমরা দেখেছি যে সরকার শুরু থেকে ব্যাংক খাত সংস্কারের বিষয়ে নানা ধরনের প্রস্তুতির কথা বলছে। আস্থাহীনতা ছিল, সেটা আসলে কাটানোর একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। কিন্তু সরকারের এই শীর্ষ প্রতিষ্ঠানগুলো যখন আসলে খেলাপি হচ্ছে, তখন এটা আসলে সবকিছু মিলে আমাদের ব্যাংকিং খাতের উপর কি ধরনের বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে সরকারের প্রতিষ্ঠান যদি খেলাপি হয় তার দায় দায়িত্ব সরকারের থাকার কথা। কারণ ব্যাংকগুলো যখন কোনো সরকারের প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন তারা ভেবে নেয় যে সরকারের প্রতিষ্ঠান তো কখনো খেলাপি হবে না, আর যদি কখনো খেলাপি হয়ও সেটি সরকারই তাদেরকে বেইল আউট করবে। সুতরাং সরকারের প্রতিষ্ঠান যদি খেলাপি হয় তাদের বিরুদ্ধে আহ, বিশেষ ব্যবস্থা নিতে হয় কিংবা আইনগত ব্যবস্থা নিতে হয়, সেটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। তাহলে ভবিষ্যতে কোনো সরকারি প্রতিষ্ঠান যখন ঋণ চাইবে, যদি এরকম অভিজ্ঞতা হয় তাহলে তো কেউ কোনো ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানকে ঋণ দিতে চাইবে না। সুতরাং এই বিষয়টি সম্পূর্ণ দায় দায়িত্ব সরকার আমি আছে বলে আমি মনে করি। সুতরাং এখানে ব্যাংকগুলোর যে আপনার লিগ্যাল কার্যক্রম যেটা আছে তার সাথে সাথে যেসব প্রতিষ্ঠান সরকারের যেসব মন্ত্রণালয়ের অধীন, তাদের একটা সত্যিকার প্রোয়েক্টিভ একটা পদক্ষেপ দরকার হবে। তা না হলে ব্যাংকগুলো এটি একটি আনডিসাইডেড একটা যুদ্ধের মধ্যে থাকবে, এগুলো কখনো নিষ্পত্তি হবে না। কারণ আমরা বুঝে নিচ্ছি যে কারণ এখানে হচ্ছে খেলাপি হচ্ছে সরকারের প্রতিষ্ঠান। সেই কারণে সরকারের দায় দায়িত্ব বেশি, তারাই একটা উদ্যোগী হয়ে এগুলোকে আহ খেলাপির তালিকা থেকে বের করা কিংবা ঋণ শোধ করে দেওয়া কিংবা ব্যাংকের যা শর্তাবলী আছে সেগুলো মেনে ঋণগুলোকে নিয়মিত করে, এটা এটা সরকারকে করতে হবে এবং সেই মন্ত্রণালয়কে। আমরা দেখেছি যে আসলে ঋণ নিয়ে খেলাপি হওয়ার এক ধরনের প্রবণতা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেটা আমরা বেসরকারি খাত বলি কিংবা সরকারি খাত বলি, সবার মধ্যে কিন্তু এই প্রবণতাটা আসলে ধীরে ধীরে প্রকট হচ্ছে। আমরা জানি যে নানা ধরনের আইন করার কথা বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, কিন্তু সেগুলো আসলে কেন কার্যকর করা যাচ্ছে না? এটার পেছনের কারণটা যদি একটু জানাতেন আমাদের। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথম কথাতে আমি বলি ঋণ দিয়ে ফেরত না দেওয়ার একটা প্রবণতার কথা আপনি যেটা বলছেন, এটি যে আপনি উভয় পক্ষেরই বলছেন, সরকারি এবং বেসরকারি উভয় পক্ষে। সরকারের প্রতিষ্ঠান যখন ঋণ নেয় এবং এগুলো সবগুলোই তারা সরকারের ব্যাংকগুলো থেকে নেয়, তাদের মধ্যে একটা মাইন্ডসেট এরকম হতে পারে যে আমরা সরকারি প্রতিষ্ঠানের জন্য ঋণ নিয়েছি এবং সেটা নিয়েছে সরকারি ব্যাংক থেকে, সুতরাং এটা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা আছে, তারা হয়তো উপলব্ধি করেন না। এটি হচ্ছে প্রথম বিষয়। আবার অন্যদিকে যেসব বেসরকারি প্রতিষ্ঠান ঋণ নিয়ে খারাপি হন, তারা দেখেছেন অতীতে যারা অনেক বড় অঙ্কের ঋণ নিয়ে খারাপি হয়েছে তাদের বিরুদ্ধে কিছুই করা যায়নি, আইনগতভাবে কিছু করা যায়নি। রাজনৈতিক হস্তক্ষেপ ছিল এবং তাদের নিজস্ব প্রভাব, নিজস্ব পেশি শক্তিতে তারা এগুলোকে ডিফেন্ড করেছে কিংবা এগুলোকে তারা ফাইট করেছে। সুতরাং এই পর্যন্ত আমি আমার ব্যাংকিং ক্যারিয়ারে আমি খুব বড় ঋণ গ্রহীতা তাদের সদিচ্ছার বাইরে গিয়ে আমরা কখনো কোনো অর্থ উদ্ধার করতে পারিনি, যার পুঞ্জীভূত ফলাফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। কারণ দিনে দিনে এগুলো বেড়েছে, দিনে দিনে বেড়েছে, দিনে দিনে এগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, দিনে দিনে আইন পরিবর্তন করা হয়েছে। খেলাপি থেকে লুকিয়ে রাখার জন্য তাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সুতরাং এগুলা দীর্ঘদিনের পুঞ্জীভূত অপকৌশলের একটা ফলাফল বলে আমি মনে করি। এখন দ্বিতীয় বিষয়টা আপনি যেটা বলছেন, আইনের কথা যেটা বলছেন, আসলে আইন প্রয়োগের ব্যাপারে অতীতে যেসব আপনার নিয়ম কানুন আইন ছিল, সেখানে উভয় পক্ষের বেশ কিছু আমি শিথিলতা দেখতে পাই এবং পেয়েছি আমরা। প্রথম কথা হচ্ছে যে সত্যিকার অর্থে আইনগত ব্যবস্থা নিয়ে ঋণ আদায় করার সবচেয়ে বড় আহ আপনি কি বলবো এটাকে বাধা হচ্ছে ঋণ দেওয়ার সময় যদি আমরা ঋণ দেওয়ার যে নীতিমালাগুলো পালন না করি, তখন থাকা আইনে আটকানো একটু কঠিন হয়ে যায়। আপনি একজন ঋণ খেলাপি হলো, তার বিরুদ্ধে তার ওই ব্যবসার কোনো সাপোর্ট নাই, তার ইনকাম ফ্লোর কোনো নিশ্চয়তা নেই, তাহলে ব্যাংকগুলো কি করতে পারে? তাকে আপনি জেলে দিতে পারেন, টাকা তো ফেরত আসছে না। তো এইখানে বিষয়টা হচ্ছে যে এখানে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আমি যদি প্রোয়েক্টিভ ভাবে ঋণ দেওয়ার সময় এটা দেখতাম, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় পৌঁছতো না। আমরা এগুলো কখনো দেখিনি। কারণ আমি একটা কথা সবসময় বলি
বাংলাদেশে যে বর্তমানে খেলাপি ঋণের হার, সেটা কোনো কোনো ব্যাংকে 3 থেকে 4% আছে, আর কোনো ব্যাংকে 70% আছে। এটা কিভাবে সম্ভব? একই আইনে, একই দেশের একই আইনে, একই অর্থনীতিতে 2 ধরনের চিত্র কেন? যাদের কম আছে সত্যিকার অর্থে তাদের একটা সুবিধা হচ্ছে, তারা এই নীতিমালাগুলোকে খুব স্ট্রিক্টলি ফলো করেছে। স্ট্রিক্টলি ফলো করেছে বলে আজকে আইন সংক্রান্ত বিষয়ে আপনার যে প্রশ্ন কিংবা কৌতূহল, তাদের সেখানে যেতে হয়নি। কারণ তারা ঋণ দেওয়ার সময় সাবধান ছিল। যারা নীতিমালার বরখেলাপ করেছে, যারা বিভিন্ন প্রভাবে ঋণ দিয়েছে এবং যারা সত্যিকার অর্থে আমরা যেটাকে লুটপাট বলি, সেই লুটপাটে অংশগ্রহণ করেছে, সেই সব ঋণের বিরুদ্ধে যথার্থ আইনগত আমাদের কাছে তেমন সুরক্ষা নেই আসলে। এটা নির্দ্বিধায় বলা যায়। সেই আম কারণে জি। জনাব ফারুক মহিউদ্দিন, আমরা দেখলাম যে আসলে আইনগত সুরক্ষার বিষয়টি নিয়ে আপনি কথা বলছেন। আপনি বলছিলেন যারা কঠোরভাবে আইন প্রয়োগ করার কথা। কিন্তু আমরা দেখেছি যে ব্যাংকের পক্ষ থেকে কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার পরও কিন্তু সরকারি যে শীর্ষ প্রতিষ্ঠানগুলো খেলাপি হচ্ছে, তাদের মধ্যে এটা অগ্রাহ্য করার একটা ব্যাপার কিন্তু বেশ লক্ষণীয়। সেটি আসলে কতটা দ্রুত সম্ভব? আমরা জানি যে সরকার উদ্যোগ নিচ্ছে, সেটি সলভ করা যায় কিনা দ্রুত সময়ে, আপনি কি মনে করছেন? এটা আপনার এটার জবাবে হবে এটাই। কারণ কথা হচ্ছে যে আপনি বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ-টোটিস দেওয়া হচ্ছে, তারা এটাকে আমলে নিচ্ছেন না। তাই তো বিষয়? আমলে তারা নেবেন কেন? কারণ তারা অতীতে কখনোই এমন করে দৃশ্যমান কোনো এনফোর্সেবিলিটি তারা দেখতে পাননি, যার কারণে তাদের খেলাপিদের বড় ধরনের শাস্তি হয়েছে। সুতরাং তারা জানে আপনি যতই নোটিশ-টোটিস পাঠান, আপনি যদি কেস-টেস করেন, তাদের তেমন কিছু হবে না। তো সেই কারণে আমি একটু আগে যেটা বলছিলাম যে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি আমরা এস্টাবলিশ করতে পারিনি যে ঋণ নিয়ে খেলাপি হবে এবং তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। এটি যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে না পারেন, ততদিন পর্যন্ত আপনার আইন প্রয়োগ কিংবা নোটিশ পাঠিয়ে আমি কোনো সুফল আছে বলে মনে করি না। আমরা যেখানে দেখেছি, আমি ব্যাংকিং সেক্টর ছাড়া আমি একটা উদাহরণ সবসময় দেই। আপনি আপনি যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে গাড়ি চালান, আপনি এক ধরনের আচরণ করেন, আপনি ক্যান্টনমেন্টের বাইরে গাড়ি চালালে অন্য ধরনের আচরণ করেন। কেন? বিকজ প্রথমোক্ত জায়গায় গেলে আপনার এনফোর্সেবিলিটিটা এনশিওরড হয়। তখন সেটা সবাই ভয় পায়। আপনি যতদিন পর্যন্ত আইনকে এনফোর্স করতে না পারবেন, যেটা দৃষ্টান্ত স্থাপন করতে না পারবেন, ততদিন কিন্তু আপনার আইনে যেটা আছে সেটা আইনেই থাকবে। এটা কিন্তু আর কার্যকর হবে না। এই কার্যকর করার জন্য সরকারি সদিচ্ছাই সবচেয়ে বড় সদিচ্ছা। সবচেয়ে বড় এবং এটার সবচেয়ে বড় উপায় হচ্ছে সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখন সরকারের সদিচ্ছা, বর্তমান সরকারে যেটা আমরা এই মুহূর্তে আছি, যেখানে অন্তর্বর্তী সরকার, আমি এই সময়ের এই অল্প দিনের সরকারের কাছ থেকে এমন কোনো আশা করি না, কারণ এটি এত দ্রুত এটি করা সম্ভব না। কিন্তু একটা দুটো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারতেন। এখানে আবার বলা হবে যে এটা তো আইন আদালতের বিষয়, এখানে সরকার কতখানি হস্তক্ষেপ করতে পারে। তো সুতরাং সেখানেও কিন্তু আপনার বিচার বিভাগ কিংবা আপনার আইন মন্ত্রণালয়, তাদের মধ্যে একটা সমন্বিত যদি পদক্ষেপ নেওয়া হয় এবং বিচার বিভাগকে যদি একটা কনফিডেন্স নিয়ে এই জিনিসগুলো বোঝানো হয় যে ধরেন এখন তারা ব্যাংকের বিরুদ্ধে কেস করে দিচ্ছে কিংবা রিট করে দিচ্ছে, এই রিটের বিরুদ্ধে আমি একটা সবসময় একটা কথা বিভিন্ন জায়গায় বলেছি, সেটা হচ্ছে যে ঠিক আছে আপনি রিট করেন, স্টে করেন, কিন্তু কোর্টকে এটা অ্যাডভাইস করা যায় কিনা যে যদি কোর্ট কারো কথা শোনার কথা না, কিন্তু আমি আমি এটা স্বপ্ন দেখি যে কোর্ট নিজে থেকে বলবে যে ঠিক আছে আমরা স্টে করে দেবো, আপনি 25% অথবা 30% আপনি জমা দেন, তারপর আমি স্টে করবো। এইটা যদি করতো তাহলে তো কিছু টাকা ফেরত আসতো। যারা স্টে করছে তারা 1 টাকা না দিয়ে স্টে করে দিচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা ধীরে ধীরে পদক্ষেপ নিতে পারি, তখন যারা স্টে করতে যাবেন তখন তারা বুঝবেন যে হ্যাঁ, আইন দিয়ে আসলে আমরা ঠেকাতে পারবো। এই জনাব দৃষ্টান্ত ফারুক মঈনুদ্দিন, আপনি নিশ্চয়ই বলছিলেন যে আসলে সরকার যদি একটি কাঠামোর উপর ভিত্তি করে পরবর্তী সরকারের একটি পথটা দেখিয়ে দিতে পারে যে এই প্রক্রিয়া আমরা আসলে কাজগুলো করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় অর্ধেকেরও বেশি, মানে সিংহভাগই কিন্তু সরকারি প্রতিষ্ঠান যারা আসলে খেলাপি হচ্ছে। তা সেটার আসলে সুফল আমরা পরবর্তী রাজনৈতিক সরকারের আমলে কতটা পাবো বলে আপনি আশাবাদী? না, সরকারের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তো আমি স্পষ্ট প্রথমেই বললাম যে এই বিষয়ে সম্পূর্ণ দায় সরকারের। সরকারের প্রতিষ্ঠানগুলো যে কারণে খেলাপি হলো, কেন খেলাপি হলো, কাদের গাফিলতির কারণে খেলাপি হলো, সেই ব্যাপারে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। কেউ ঋণ নিয়ে এটাকে অপচয় করেছেন, সেটার ব্যাপারে কোনো অ্যাকাউন্টেবিলিটি আপনি স্থাপন করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানগুলো ভাববে আমরা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়েছি, দুইটাই সরকারের, আমরা ফেরত না দিলে কিছু আসবে যাবে না। সুতরাং এই ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগ কিংবা মন্ত্রণালয়, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে দেখতে হবে কেন তারা খেলাপি হয়েছে।
দর্শক, আমরা আবারও ফিরছি আমাদের অনলাইনে যুক্ত অতিথির কাছে, জনাব ফারুক মঈনুদ্দিনের কাছে। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি নিশ্চয়ই এই প্রতিবেদনটিও দেখছিলেন। এখানে আসলে আমাদের এলডিসি পরবর্তী যে চ্যালেঞ্জগুলো, সেগুলো নিয়ে ব্যবসায় এবং সরকার যে দ্বিপাক্ষিক অবস্থান, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল। আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি, আমাদের ব্যাংক খাত কি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত, বা পরবর্তীতে তারা যে ব্যবসায়ীদের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো পূরণ করতে পারবে কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখেন, ব্যাংক খাত কিন্তু অনেক ব্যাপারে প্রস্তুত। যখন ব্যাসেল 3 হয়, আমাদের ব্যাংক খাত কিন্তু সঠিকভাবে ব্যাসেল 3 বাস্তবায়ন করতে পেরেছে। কোনো নির্দিষ্ট কিংবা একটি দুটি ব্যাংকের কথা বাদ দিলে আমরা এখন ব্যাসেল 3 রেজিমে আছি। এবং আপনার এই যে এলডিসি উত্তরণের ব্যাপারে যে ব্যবসায়ীরা যে কথাটা বলছেন, তার তার মতে সেটা আংশিক সত্য। কিন্তু কথা হচ্ছে যে এই প্রস্তুতিগুলো তো অনেক আগে থেকে নেওয়া শুরু করা উচিত ছিল। আজকে শেষ সময় এসে কেন বলা হবে এটা পিছিয়ে দেওয়া হোক? আর পিছিয়ে দিতে চাইলেই কি হবে নাকি? আপনার এই যে আনিসুজ্জামান চৌধুরী সাহেব একটা কথা বললেন যে দুটো আলাদা বিষয়। একটা এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়, আর একটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের শর্তের বিষয়, দুটো আলাদা। সুতরাং এখানে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে কোনো একটা বিশেষ মহলের হয়তো অসুবিধা হবে, কষ্ট হবে, কিংবা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবেন। সেগুলো উত্তরণের কথা চেষ্টা না করে আমরা কেন কর্মকর্তাভাবে বলবো যে আমরা এলডিসি উত্তরণ চাই না? এটি তো খুব কাঙ্ক্ষিত একটি দৃষ্টিভঙ্গি বলে আমার মনে হয়। সুতরাং আমার যদি আপনি মতামত জানতে চান, আমি বলবো এলডিসি উত্তরণের জন্য, এলডিসি থেকে উত্তরণের জন্য আমাদের যা যা করণীয় সেটি দ্রুততার সাথে করা উচিত। আমরা অনেক সময় ক্ষেপণ করে ফেলেছি ইতিমধ্যে। সুতরাং এটার জন্য যা করার সেটা এখনই করা শুরু করতে হবে, এবং সেইটা করার জন্য সরকারের কতখানি সক্ষমতা আছে, ব্যবসায়ীরা কতখানি প্রস্তুত, সেটিও একটা বড় বিষয়। তবে আমার মনে হয় এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই এবং থাকা উচিত না। আপনি বলছিলেন যে আসলে পিছিয়ে আসার খুব একটা সুযোগ কিন্তু নেই, এবং প্রস্তুতির যে ঘাটতির কথা, সেটাও কিন্তু আমরা বিভিন্ন নীতি নির্ধারকদের মুখ থেকে শুনতে পাচ্ছিলাম। বিশেষ করে ব্যবসায়ীদের যে ঘাটতির কথা, সেটা কিন্তু আজকে ইআরএফ এর একটি আলোচনা সভায় তারা নিজেরাই কিন্তু স্বীকার করেছেন। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের যে ব্যাংকিং খাতের এখন যে চলমান অবস্থা, তারা যদি পরবর্তীতে বেশি পরিমাণে ঋণ নিতে চান, বা ব্যাংক তাদেরকে সেই সাপোর্টটা করতে পারবে কিনা, কি মনে হয় একজন বিশ্লেষক হিসেবে আপনার? দেখেন, ব্যাংকে ঋণ দেওয়ার সক্ষমতা এখনো পর্যন্ত আছে আমাদের। যেহেতু গত 1 বছর ধরে ব্যাংকগুলো অলস অর্থ দিয়ে পড়েছে, আমি সেই ব্যাপারে ভাবছি না। আমার একটি প্রশ্ন, ব্যবসায়ীরা শেষ মুহূর্তে কেন এসব কথা বলছেন? এই প্রস্তুতির কথা তারা দীর্ঘদিন কেন বলে আসেনি? শেষ মুহূর্তে কেন মনে হচ্ছে যে তারা আর প্রস্তুত নন, কিংবা একটু প্রস্তুতি নেই? সুতরাং এটাকে আমি আসলে ধর্তব্যের মধ্যে নিতে চাই আমি ব্যক্তিগতভাবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে ব্যবসায়ীরা যদি তাদের যোগ্যতা প্রমাণ করে এবং তাদের ন্যায্যতা প্রমাণ করে ঋণ চান, ব্যাংকগুলোর অধিকাংশ ব্যাংকেরই সেই ক্ষমতা আছে বলে আমি মনে করি। একটা আলোচনা কিন্তু খুব জোরে সোরে আসছে, বিশেষ করে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন পাওয়ারে ছিল, তখন কিন্তু আমরা এই ধরনের আলোচনাগুলো কিন্তু শুনিনি। অন্তর্বর্তী সরকার আসলে যখন দায়িত্বভার গ্রহণ করলো, তখনই আসলে পিছিয়ে দেওয়ার একটা দাবি কিন্তু তারা তুলেছেন, বা সামনে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই সময় তাদের এই দাবিটা অব্যাহত থাকবে কিনা, কি মনে হয় আপনার? না, তারা দাবি করলে তো হবে না। তারা তো ব্যবসায়ীরা তো অনেক কিছু দাবি করে। তারা বলছে সুদ কমাইতে হবে, অনেক তাদের দাবির তো শেষ নাই আসলে। সুতরাং এই দাবির প্রতি সরকার অতীতে সরকার এসব দাবির কাছে নতজানু হয়েছে, নথি স্বীকার করেছে। তারা বাধ্য করেছে ব্যাংকগুলোকে 9 সুদের হার করতে, অনেক কিছু করতে তারা বাধ্য হয়েছে। ব্যাংক মালিকদের দাবিতে অনেক কিছু করেছেন। কিন্তু আমি মনে করি না কোনো সরকারের পক্ষে কোনো অন্যায্য দাবি সেই ব্যবসায়ীদের উপর জারি হোক, সেটা মেনে নেওয়া উচিত হবে। সুতরাং তার মানে উচিত হবে না। তো এখন কথা হচ্ছে যে ব্যবসায়ীদের দাবি থাকতেই পারে। সেখানে আমরা কিভাবে মিনিমাইজ করে সরকারের পক্ষ এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের কোথায় তারা কি চান, কোথায় তারা কি চান না, অথবা কোথায় কতখানি ছাড় দেওয়া যাবে, এই ব্যাপারগুলো নিয়ে বসতে হবে। শেষ মুহূর্তে সেই কথাটা এখন বলার স্কোপ নাই, উচিত নয়। সরকারের সেটিকে এন্টারটেইন করা উচিত হবে না। বর্তমান যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমসাময়িক বাস্তবতা বিবেচনা করে তাদের যে আবদারগুলো বা তাদের যে দাবিগুলো, সেগুলো আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করছেন? আপনি একটা শব্দ ব্যবহার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই শব্দটা আমি অনেকবার ব্যবহার করেছি এবং কারো তোপের মুখে পড়েছে আবদার শব্দ। তো সুতরাং আমি মনে করছি যে সেটা আমি এটাকে দাবি বলে আবদার নাই বা বললাম। কিন্তু কথা হচ্ছে যে এই জন্য বলছি যে তাদের সাথে বসে শুধু দাবির জন্য দাবি, রাজনৈতিক দলের মতো দাবি দাওয়া পেশ করা নয়। সত্যিকার অর্থে একটি জাস্টিফাইড যদি কোনো দাবি থাকে, সেটা সরকার অবশ্যই ভেবে দেখতে পারেন। তবে এখানে ব্যবসায়ীদেরও কিছু আপনাদের ছাড় দিতে হবে, কিংবা তাদের প্রস্তুতির বিষয়টি তাদের তাদের কাছে অনেস্ট হতে হবে যে আমরা প্রস্তুত, কিংবা কতখানি প্রস্তুত হবো। শুধু দাবির জন্য কিংবা কোনো বিশেষ স্বার্থে এই দাবি করা যে আমরা এলডিসি তে যেতে চাই না, আমি এখনো গরিব থাকতে চাই, সেটি সেটি দেখার জন্য
সেটি যাচাই বাছাই করার জন্য সরকারের তরফ এবং তারা সরকার বিভিন্ন বিশেষজ্ঞরা আছে, তারা মিলে তারা দেখতে পারেন যে তাদের এই দাবি, তারা দরিদ্র থাকতে চান, অনুন্নত থাকতে চান, এই দাবি কতখানি বাস্তব সেটি যাচাই বাছাই করা উচিত এবং সেটা করা সম্ভব বলে আমি মনে করি। আমরা দেখেছি যে এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আমাদের সরকারি এবং ব্যবসায়ীরা একযোগে কাজ করেছেন, কিন্তু এলডিসি উত্তোলনের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে এখনও একটা দ্বিমত রয়ে গেছে। সময় কিন্তু খুব একটা বেশি নেই, একদম শেষের দিকে কিন্তু চলে এসছে। এখন যদি কোনো মেজার না নেওয়া হয় সেক্ষেত্রে আসলে কোনো ধরনের আলোচনা ছাড়া দ্বিমতই কিন্তু থেকে যাবে, আমরা জানি বা আমরা সেটার আভাসই কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে এবং সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কাজ করা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, আপনি তো নিজেও একটা উদাহরণ দিলেন যে আমরা যে আমেরিকার শুল্ক আরোপের ব্যাপারে যে তারা একযোগে কাজ করে, যেহেতু যেহেতু এটাকে লাস্ট মোমেন্টে হয়েছে, কিন্তু হয়েছে, তবে সেটা লাস্ট মোমেন্টে সম্ভব হয়েছে বিকজ ওইটা ছিল একটি ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল, আমেরিকার রাষ্ট্র প্রেসিডেন্টের। কিন্তু এই বিষয়টাতে এখনো পর্যন্ত আমরা আবার প্রমাণ করতে পারি যে সরকার এবং ব্যবসায়ী মহল যদি তারা একসাথে বসেন এবং খোলা মনে বসেন এবং বিশ্বস্ততা এবং আন্তরিকতা নিয়ে বসেন, আমি মনে করি কোথায় কোথায় কি কি ঘাটতি আছে, ব্যবসায়ীদের দাবি কিংবা আপনার যেটা হোক সেটা কতখানি মেটানো সম্ভব, সেটা যদি সত্যিকার অর্থে বসা হয় অ্যালং উইথ দ্য ব্যাংকার্স, অ্যালং উইথ দ্য আপনার বিশেষজ্ঞ, তাদের সবাই নিয়ে বসে যদি আর্থিক বসে এটা সমাধানের দিকে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ এই দাবি টাবি আবদার টাবদার দিয়ে আসলে আমার মনে হয় যে এটা আমরা কোথাও সামনে কোথায় এগোতে পারবো। জনাব এবং ফারুক মঈনুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিজনেস 24 এর এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো সময় আমরা আপনার কাছ থেকে ব্যাংক খাত এবং এলডিসি উত্তোলন নিয়ে আবারও বিস্তারিত আলোচনা শুনবো। দর্শক, আমাদের সাথে এলডিসি উত্তোলন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ঋণ জালিয়াতি এবং ঋণ না দেওয়ার যে প্রবণতা, সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন ব্যাংক বিশ্লেষক জনাব ফারুক মঈনুদ্দিন।